আপনাদের এই সেমিস্টারের ফর্মালি আজকে লাস্ট ক্লাস। আপনাদের সাথে অবশ্য অনেকগুলো কোর্স নেওয়া হয়ে গেছে আমার। সেই ডিসক্রিট ম্যাথ দিয়ে শুরু, তারপর মানে ডাটা স্ট্রাকচার আপনাদের নিয়েছি, এটা সহ মানে 3টা ক্লাস আপনাদের সাথে না? জি স্যার। আচ্ছা, যাই হোক, এই প্যান্ডামিক সিচুয়েশনে অনলাইনে আসলে কতটা আপনাদের মানে আপনারা বুঝতে পারছেন বা আমি কতটা দিতে পারছি জানি না। যাই হোক, এখন হ্যাঁ, করার বুঝতে কিছু পারছি নাই। স্যার। এটা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো আর কি। তো যাই হোক, আমরা এই এই যে টপিকসগুলো আজকে ল্যাব করব, এই ক্লাসগুলো আমরা থিওরি ক্লাসগুলো অলরেডি করেছি, হয়তো বা কারো মনে নাই, তারপরে আমি একটু রিক্যাপ করবো যখন যে টপিকসটা করাবো। তো এই খুব সহজ সহজ এই যে কিছু ল্যাব, যেমন আমাদের যদিও আমি নাম ভিন্ন ভিন্ন আপনাদের এই টপিকস গুলো হয়তো বা আপনাদের বইয়ের মধ্যে 2টা 3টা ভাগে ভাগ করা আছে, যেগুলো আমি একখানে নিচ্ছি। আমি টপিকস ওয়াইজ জাস্ট ল্যাব ভাগ করছি। অনেক সময় দেখা যায় যেমন এই যে ল্যাব 3-তে যেখানে দিচ্ছি, এখানে প্রায় 6টা আপনাদের অ্যালগোরিদম আছে ডিস্ক শিডিউলিং এর। তো সেখানে হয়তো আপনাদের বইয়ে দেখা যাবে যে এইখানে 3টে 3টা করে 2টা ল্যাব ভাগ করা আছে। তো আমি ওই রকম ভাবে না করে আমি জাস্ট ল্যাব 3 মানে আমি জাস্ট টপিকস ওয়াইজ আর কি ভাগ করছি, ঠিক আছে? তো আপনারা জানেন আমাদের ফার্স্ট যেটা আজকে একটু ল্যাব 3 যেটা আমরা বলতেছি, অলরেডি আমরা প্রসেস শিডিউলিং এর উপরে ল্যাব করেছি 2টা। আর আজকে আমাদের করব মূলত ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম এবং ফাইল অ্যালোকেশন অ্যালগোরিদম। সাথে যদি আমরা সময় পাই আমরা একটু সিমাফোরটা দেখব, খুব সহজ জিনিস। আর আপনাদের বাসায় এইখান থেকে আপনাদের বাসায় আমি কিছু করাই দেবো, আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব আর কি, ঠিক আছে? তো ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম গুলো আমরা জানতাম, যদিও আমাদের কারো যদি মনে না থাকে তাহলে আমি একটু এরকম ভাবে দেখাই যে ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদমের কাজ কি ছিল। যে আমাদের হার্ড ডিস্কের যে হেড মুভমেন্ট সেটা কত মানে বের করার জন্য যে কিছু অ্যালগোরিদম ছিল। কারণ হার্ড ডিস্কে যেমন এখানে যে হার্ড ডিস্কের আমাদের সেক্টর 98 আছে, তারপর হয়তো বা সরি 98, তারপর আছে 183, তারপর 37, তারপর 127, 14, তারপর 128, মানে এইখানে যে নাম্বার গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সেক্টর নাম্বার, অর্থাৎ আমাদের হেডকে এই সেক্টর গুলোতে যাইতে হবে, এই সেক্টর গুলো থেকে ডাটা রিড রাইট করতে হবে। এবং কারেন্টলি হেড পয়েন্টার আমাদের আছে এখন 53। তার মানে 53 থেকে সে যে এর সামনে তার এতগুলা জায়গা থেকে রিড করতে বলতেছে, তাহলে সে প্রথমে কোথায় গেলে বা কোন সিকোয়েন্সে সে এই সেক্টর গুলোকে রিড করলে কম সময় অর্থাৎ তার কম টাইম লাগবে, সেটা ছিল এই অ্যালগোরিদম গুলোর মেইন উদ্দেশ্য। তার মধ্যে এই অ্যালগোরিদমের একটা অ্যালগোরিদম ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা খুব সিম্পল একটা অ্যালগোরিদম। এখানে বলতেছে যে হেড যেটাকে সিকুয়েন্সিয়ালি যে যেটাকে সে ইনপুট আগে পাবে, অর্থাৎ যে হেডটাকে মানে সেক্টরটাকে রিড করার রিকোয়েস্ট আগে আসবে সেটাকে সে রিড করে ফেলবে। যেমন আমি যদি বলি, যেমন হেড হয়তো আপনাদের এখন হেড আছে কারেন্ট পজিশনে, আমাদের কারেন্ট পজিশন কত 53-তে, ঠিক আছে? এর পরের ইনপুট আসছে 98, অর্থাৎ হেডকে বলতেছে যে এর পরে 98-এ যাইতে হবে। তাহলে সে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে যে আগে আসছে তার কাছে চলে যাবে, অর্থাৎ 53 থেকে সে 98-এ চলে যাবে। তারপর আসছে আপনার 83, তার মানে সে এখন 98-এ আছে। এখান থেকে তারপর যেহেতু 83 ইনপুটে আছে, সে 83-তে চলে যাবে। 83-এর পর সিরিয়াল আছে কি 37, তারপর সে 37-এর কাছে, অর্থাৎ যে ইনপুটে যে সিরিয়ালে এই যে ইনপুট গুলো আসছে সে সেই সিরিয়ালই মেনটেন করবে। এটাকে বলা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে তাকে আগে সার্ভ করবে। বাট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের হেড গুলাকে, যেমন 53 যখন আছে 53-র কাছাকাছি কিন্তু 65 এবং 67 আসছিল, কিন্তু যেগুলো আসছে আমাদের এই শেষের দিকে। কিন্তু আমি যদি এই এইখান 53 থেকে তাকে, তো মনে করেন হেড মুভ করে করে এই রাস্তা 98 পর্যন্ত রাস্তা অতিক্রম করতেই হয়েছে, এই রাস্তার মধ্যেই কিন্তু 65 এবং 67 ছিল, কিন্তু সে যেহেতু তারা সিরিয়ালে পরে ছিল তাদেরকে স্কিপ করে যায় ডাইরেক্ট 98-এ আসছে। কিন্তু সে যদি আসার সময় এমন ভাবে আসতো যে 53 থেকে যদি কাছে 55 আসে, এই রাস্তা দিয়ে তাকে যেতেই হবে, তাহলে সে 65-কে রিড করলো, তারপর 67-কে রিড করলো, তারপর সে 98-এ আসলো। হয়তো বা এই প্যাটার্নে করলে আমাদের হেডের যে মুভমেন্টটা তা সেটা কম লাগবে। আর আমরা হেড মুভমেন্ট কোনটাকে বলতেছি, হেডটা যে জায়গা থেকে যে জায়গায় যাচ্ছে এর মাঝখানে যে নিউমেরিক্যাল ডিফারেন্স। যেমন হেড যদি 53 থেকে 98-এ যায়, তাহলে এই 53 মাইনাস 98 এর যে অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ জাস্ট নিউমেরিক্যাল ডিফারেন্স প্লাস মাইনাস বাদ দিয়ে, যেটা সেটাই হচ্ছে আমাদের হেড মুভমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে হেড মুভমেন্ট। এরপর আমরা টোটাল হেড হেড মুভমেন্ট, অর্থাৎ এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, 8টা সিলিন্ডার আছে বা 8টা আমাদের সেক্টর আছে। এই 8টা সেক্টরকে রিড করার জন্য তার টোটাল কতগুলা হেড মুভ করতে হচ্ছে, এই হেড মুভটাকে আবার সিক টাইমও বলা হয়। তাহলে টোটাল সিক টাইম কত? আর এই টোটাল সিক টাইমকে, অর্থাৎ টোটাল হেড মুভমেন্টকে যদি আমি এই 8 দ্বারা ভাগ দিই, তাহলে আমি দেখা যাবে কি পাবো, অ্যাভারেজ সিক টাইমটা পাবো। তো আমাদের এই অ্যালগোরিদম গুলোর উদ্দেশ্যই হচ্ছে যে আসলে কোন প্যাটার্নে ফলো করে। এখানে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে এবং আমরা ক্লাসে যখন পড়ছি তখন বলছি যে কোনো একটা অ্যালগোরিদমকে বেস্ট বলার সুযোগ নেই।
এখানে কোনো একটা একক অ্যালগোরিদমকে বেস্ট বলার সুযোগ নেই। কোনো একটা অ্যালগোরিদম ভালো কি মন্দ, এই ডিক শিডিউলিং অ্যালগোরিদমের ক্ষেত্রে আপনি যদি বলেন যে স্যার এখানে প্রায় 6টা অ্যালগোরিদম আছে, আমি স্ক্যান অ্যালগোরিদমকে বেস্ট বলবো, বাট এইরকম বলার সুযোগ নেই। ইন জেনারেল হয়তো কোনো একটা স্পেসিফিক ডাটার ক্ষেত্রে স্ক্যান অ্যালগোরিদমটা বেস্ট রেজাল্ট দিতে পারে, বাট ডাটা চেঞ্জ অর্থাৎ এই যে কিউ এর মধ্যে যে সেক্টর গুলো বা সিলিন্ডার গুলো আছে এটা চেঞ্জ হয়ে গেলেই হয়তোবা আবার সেটা ভালো রেজাল্ট না দিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভালো রেজাল্ট দিতে পারে। এটা ডিপেন্ড করে যে ডাটাগুলো কি প্যাটার্নে আছে তার উপর। ঠিক আছে, যেমন এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মধ্যে যদি ডাটাগুলো যদি অ্যাসেন্ডিং অর্ডারে আসতে থাকে বা যদি ডিসেন্ডিং অর্ডারে যে কোনো একটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার যদি ফলো করে, তাহলে কিন্তু আর হেডটা যদি একদম ওই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারের শুরুতে অথবা শেষে থাকে, তাহলে কিন্তু এই অ্যালগোরিদমটা একটা ভালো রেজাল্ট দিবে, কারণ সেটা তখন একটা একদিক থেকে হেড থাকবে, সে একদিক থেকে আস্তে আস্তে সামনের দিকে যাবে আর রিড করবে, সামনের দিকে যাবে আর সবগুলো রিড করবে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা এই রেজাল্টটা ভালো হবে। বাট এটা ডিপেন্ড করতেছে কার উপর, আমাদের যে ইনপুট সিলিন্ডার গুলো আছে এই যে 98 183 এটার উপর। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম হচ্ছে এটা। এবং আরেকটা অ্যালগোরিদম আমরা দেখছিলাম শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। এখানে হচ্ছে যে আমাদের যে ডাটাগুলো যতগুলো ডাটা দেওয়া থাকে তার মধ্যে সে হেড হয়তো বা কারেন্টলি 53-তে আছে, তাহলে এখানে যতগুলো ইনপুট ডাটা আছে এর মধ্যে সবচেয়ে কাছে হেডের কাছে যেটা আছে তার তার কাছে সে আগে যাবে। তো আমরা দেখতেছি 53-এর কাছে সবচেয়ে কাছে আছে 65, 65-এ যখন হেড থাকবে তখন সবচেয়ে কাছে হচ্ছে 67, 67 যখন হেডটা এখানে চলে আসবে তারপর সবচেয়ে কাছে দেখতেছি আমি 37, 37-এ যখন হেড থাকবে তখন সবচেয়ে কাছে হচ্ছে আমাদের 14, 14 থেকে যখন হেড থাকবে এই মাঝখানে যেহেতু এগুলান সব রিড হয়ে গেছে, এরপরে দেখবে যে এরপরে সবচেয়ে কাছে হচ্ছে আমাদের 98, সে 98-এ দেবে। 98-এর পর সবচেয়ে কাছে দেখা যাবে যে 128, তারপরে সরি 122, 122 থেকে সবচেয়ে কাছে হবে 124, 124 থেকে সবচেয়ে কাছে হবে 183। ঠিক আছে, এইরকম ভাবে কাজ করবে। আমরা যদি নিচের দিকে একটু ফিগারটা নেই, সরি যেটা হচ্ছে এরকম অ্যালগরিদম। ঠিক আছে, তো আমরা আজকে মূলত আপনাদের এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং শর্টেস্ট সিক টাইম ফার্স্ট এই অ্যালগরিদম দুটো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। আমি অলরেডি কোড গুলো করে রাখছি, আপনাদের একটু রান করে দেখাবো, কোড গুলো একটু বোঝার চেষ্টা করবো আপনাদের। তাহলে আমরা যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদমটা দেখি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদমের ক্ষেত্রে আমি একটু রান করে আপনাদের আগে দেখাই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন ফার্স্ট সার্ভ, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কালো স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে ফার্স্ট সার্ভ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদমের ক্ষেত্রে যদি আমরা এই মানগুলোই দিয়ে দিই দেখি কি আসে। তো আমাদের ছিল কত 98 183 নেই, 98 183 37 122, তারপর 14, তারপর 124, তারপর 65 67, টোটাল 8টা আমাদের ইনপুট ছিল। এখন দেখা যায় না স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ কালো স্ক্রিন আসবে। তাহলে আমরা ওই ইনপুট গুলো দিয়ে বলা হচ্ছে যে ইন্টার টোটাল নাম্বার অফ লোকেশন, তাহলে আমাদের টোটাল নাম্বার লোকেশন হচ্ছে 8টা। দেখতে পাচ্ছেন কি আপনারা বড় করে? টোটাল ইনপুট দিলাম আমরা 8টা। এখন বলতেছে ইন্টার দা কিউ অফ ডিসপোজিশন টু বি রিড, অর্থাৎ যে যে ডিসপোজিশন গুলো রিড করবে সেগুলোকে ইনপুট দিব। তো আমাদের ইনপুট ছিল মনে করেন 98, দেন ছিল 183, স্পেস দিয়ে 37, দেন হচ্ছে আমাদের 122, দেন হচ্ছে 14, দেন হচ্ছে 124, দেন হচ্ছে 65, দেন 67। 8টা ইনপুট দিয়ে যদি ইন্টার দিই, এখন বলা আছে ইন্টার দ্য ইনিশিয়াল হেড পজিশন। তাহলে হেড পজিশন এখন কততে আছে? আমাদের আছে 53-তে কারেন্ট হেড পজিশন। যদি দিয়ে দিই তাহলে পরে দেখেন আপনাদের ইনপুট গুলো দেখাচ্ছে। যাই, এই যে বলতেছে যে ডিস্ক হেড, তার মানে প্রথমে সে 53 থেকে 98-এ গেছে, তার মানে তার সিক টাইম কত? এই 98 থেকে 53 বাদ দিলে যেটা নিউমেরিক্যাল ভ্যালু আসে 45, 45 হচ্ছে তার 6 টাইম। তারপরে সে গেছে, সে যদি এখন 98-এ আছে তার মানে 98 থেকে সে গেছে পরের ইনপুট কত ছিল 183, তার মানে সে 98 থেকে গেছে 183, তাহলে এই দুইটার মধ্যে সিক টাইমের পার্থক্য হচ্ছে 85। ঠিক তেমনি ভাবে পরে সে গেছে, এখন আছে সে 183, তারপর হচ্ছে 37। এই দেখেন পরের লাইনে 183 থেকে
7 এডিট করছে, পরে 37 থেকে শিখেছে কত 122 তে, 37 থেকে 122। এরকম ভাবে যখন আমরা ক্যালকুলেশন করে দেখতেছি যে টোটাল সিক টাইম হচ্ছে আমাদের 640, অর্থাৎ 640টা পজিশন বা সেক্টরটাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তাহলে এভারেজ কত হবে? 640 কে জাস্ট আমাদের এখানে হেড লোকেশন যুক্ত ছিল 8টা, তাহলে 8 দিয়ে ভাগ দিলে যা আসে তাই, অর্থাৎ 80 আসছে। এটা হচ্ছে আমাদের এভারেজ সিক টাইম। আমরা যে প্রোগ্রামটা লিখছি, প্রোগ্রামটা আমাদের এইরকম ভাবে একটা আউটপুট দিবে। তাহলে আমাদের দেখি আমরা প্রোগ্রামে কি লিখছি এখন। ঠিক আছে, প্রোগ্রাম আসলে খুবই সহজ। তার মানে আমরা দেখতেছি প্রোগ্রামে আমাদের আগে ইনপুট নিতে হবে যে সে কয়টা লোকেশন ইনপুট দিবে, তারপর সেই 8টা না 9টা, যেমন আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা 8টা লোকেশন ইনপুট দিয়েছিলাম। তারপরে ইনপুট দিতে হবে কি সেই 8টা লোকেশন। তার মানে যদি একাধিক ইনপুট দেই, 8টা লোকেশন ইনপুট দিই, তার মানে সেটাকে একটা আমাদের অ্যারের মধ্যে নিতে হবে। তাহলে আমাদের এই যে প্রথমে ইনপুট দিচ্ছি, বলা হচ্ছে ইন্টার দ্য টোটাল নাম্বার অফ লোকেশন, সেটা রাখছি এন এর মধ্যে। তারপর যে লোকেশন গুলো দিচ্ছি একটা ফর লুপ চালাইয়া 1 থেকে এন পর্যন্ত ফর লুপ চালিয়েছি, চালিয়ে সেটাকে আমরা কি কিউ নামক একটা অ্যারের মধ্যে রাখছি, এই কাজ। ঠিক আছে, এখন খেয়াল করেন আমরা কিন্তু অ্যারের লোকেশন শুরু করছি কিন্তু 1 থেকে, 0 থেকে শুরু করি নাই। অর্থাৎ যদি আপনি 8 দেন, 1 থেকে শুরু করে সে 8 পর্যন্ত যাবে। এবং অ্যারেতে কিন্তু জিরো থেকে শুরু করলে তো সমস্যা ছিল স্যার। না, সমস্যা নাই, আমরা এখানে 0 থেকে শুরু করি নাই। কেন? যে আমরা ওই যে হেডের পজিশনটাকে মূলত 0 লোকেশন ঢুকাবো, কারেন্ট পজিশন যেটা আছে 53 সেটা। ঠিক আছে, জাস্ট একটু টেকনিক্যালি আপনারা 0 থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরের লাইনে আমরা বলতেছি কি যে তারপরে আমরা ইনপুট চেয়েছিলাম হেডের কারেন্ট পজিশন, যদি ইন্টার দ্য ইনিশিয়াল হেড পজিশন, ইনিশিয়াল হেড পজিশন আমরা দিলাম মনে করুন 53। এই এখন দেখেন কিউ এর 0 পজিশনে আমি 53 থেকে ঢুকাই দিলাম। তার মানে আমার অ্যারে এখন 0 থেকে একদম 9 পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত 9টা ডাটা থাকলো। তার মধ্যে 0 লোকেশনের ডাটাটা হচ্ছে হেড পজিশন, কারেন্ট হেড পজিশন বা ইনিশিয়াল হেড পজিশন। আর 1 নাম্বার লোকেশন থেকে 8 নাম্বার লোকেশন পর্যন্ত 8টা ডাটা হচ্ছে ওই যে আমরা 98, 183, 37 যে ডাটাগুলো দিলাম এটা। তাহলে আমাদের এই অ্যালগরিদম খুবই সহজ, কাজ কিছুই না। কাজ হচ্ছে আমাদের হেডের থেকে সবসময় আমরা বর্তমান যে পজিশনটাতে যাব, হেড হেড থেকে কি করব আমাদের, মানে যেহেতু এটা একটা সিঙ্গেল অ্যারের মতো তৈরি হয়ে গেছে, আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এখানে কিন্তু আমাদের এরকম একটা অ্যারের ডাটাগুলো দেখেন, দেখবেন যে এরকম একটা অ্যারের মতো তৈরি হয়ে গেছে আমাদের একটা তিনটা। তার মধ্যে আমাদের প্রথমে 0 পজিশনে হচ্ছে আমাদের হেড পজিশন 53, তারপর আমরা আগের এক্সাম্পলে ইনপুট দিয়েছিলাম 98, তারপর দিয়েছিলাম 183। ঠিক আছে, তারপর ইনপুট দিয়েছিলাম আমরা মনে করেন 37। এরকম ভাবে আমরা 8টা ডাটা ইনপুট দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি যে আমাদের কাজ হচ্ছে এখন এই যে এটার থেকে এটার বিয়োগ করা, তারপর 98 থেকে 183 বিয়োগ করা, তারপর 183 থেকে 37 বিয়োগ করা। দেখেন সেই কাজটা আমরা করছি। তার মানে আমি যদি এই জে এর মানটা 0 থেকে শুরু করি এবং লেস দেন এন পর্যন্ত যাবে, তাহলে আমরা কি করতেছি যে কিউ জে এর মান যদি 0 থেকে শুরু করছি, তার মানে জে প্লাস 1, তার মানে যে এই মানটা ইন্ডিকেট করতেছে 1। এই মানের সাথে কাকে বিয়োগ দিচ্ছি আমি? এই যে জে এর মান এখন 0, মানে এই পজিশন। তার মানে আমি প্রথমবার আমার হচ্ছে 98 মাইনাস 53 এর যে পার্থক্য, 98 মাইনাস 53 পার্থক্য হচ্ছে 45। তার মধ্যে আমি দেখেন এবিএস নিছি, মানে কি অ্যাবসলিউট ভ্যালু, জাস্ট প্লাস মাইনাস বাদ দিয়ে শুধু নিউমেরিক ভ্যালুটা। তার মানে আমাদের ডিফারেন্স হচ্ছে 45। এই ডিফারেন্সটা কি করতেছি আমি সিকের সাথে যোগ করতেছি। তাহলে সিকের ভ্যালু আগে ছিল 0, এখন এর সাথে যোগ হবে কত 45। তার মানে আমাদের এখন যোগ সিকের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 45। ঠিক আছে, এরপরে আবার দেখেন এই ফর লুপটা যখন পরের বার আবার রান করবে, রান করার পর আমাদের কি করতেছি, পরে এখন জের মান কিন্তু বের হবে কত 1। তাহলে জের মান যদি 1 হয়, তাহলে এই যে পজিশন, এই পজিশনের ভ্যালু কত হচ্ছে আমাদের 2, 1 প্লাস 1 2। আর এখানে জের মান যেহেতু 1ই 1, তার মানে কিউ এর 2 নাম্বার লোকেশন থেকে 1 নাম্বার লোকেশনকে বিয়োগ করতেছি। তাহলে আমাদের কিউ এর 2 নাম্বার লোকেশন কত 183 আর 1 নাম্বার লোকেশন 98। তার মানে আমি 183 থেকে 98 কে বিয়োগ দিতেছি। বিয়োগ দিয়ে যেটা হয় সেটা আমি রাখতেছি কার মধ্যে, ডিফারেন্সের মধ্যে। এবং ডিফারেন্সটাকে পরবর্তীতে আমি আবার এই যে এটা সিক প্লাস সিক ইকুয়াল সিক প্লাস ডিফারেন্স, অর্থাৎ সিকের ভ্যালু আগে ছিল 45, এখন নতুন যেটা ভ্যালু সেটা আবার এর সাথে যোগ হবে। তার মানে সিকের মধ্যে সবসময় আমার টোটাল ভ্যালুটা যোগ হইতে থাকবে। বুঝতে পারছি আমরা এই অংশটুকু? হ্যালো, আপনারা বুঝতে পারছেন এটা? জি স্যার। খুব
সহজ অ্যালগরিদম। তার মানে আমাদের এই কাজে হচ্ছে জাস্ট ডিফারেন্সটা বের করা, আর এখানে একটা প্রিন্টেড দিয়ে দেখাইছি যে কোন পজিশন থেকে সে কোন পজিশনে যাচ্ছে এবং ডিফারেন্স কত। তার মানে আমাদের এখানে লেখা আছে ডিস্ক হেড ফ্রম পার্সেন্টেজ ডি কোথায়, আমাদের এই যে এর অর্থাৎ 0তম লোকেশন থেকে প্রথমবার সে 1 নাম্বার লোকেশনে যাচ্ছে, আর ডিফারেন্সটা দেখাচ্ছে যে কত ডিফারেন্স, অর্থাৎ সে প্রথমে 53 থেকে 98 যাচ্ছে এবং ডিফারেন্স দেখাবে 45, সেটাই এখানে দেখাচ্ছি। আর এই ফর লুপের বাইরে বের করে আমি জাস্ট এভারেজটা বের করছি, অর্থাৎ টোটাল সিকের মধ্যে আমার যেটা থাকতেছে সেটাকে জাস্ট 9 দিয়ে ভাগ বা 8 দিয়ে ভাগ, এন এর ভ্যালু যা হয় তাই দিয়ে এটাকে আমি প্রিন্ট দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এভারেজ সিক টাইম, ঠিক আছে। আচ্ছা, এরপরের আমাদের আরেকটা প্রবলেম ছিল শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, অর্থাৎ যার সিক টাইম ফার্স্ট। এই জিনিসটা করা খুবই সহজ। আমি আপনাদের একটু আগে একটা এর মাধ্যমে একটু আগে যদি আমি বুঝাই আপনাদের তাহলে একটু সহজ হবে। এই কাজের জন্য আমরা করবো কি, আগের মতোই আমাদের কারেন্ট হেড পজিশন নিতে হবে এবং একটা এর মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের যে একটা অ্যারে আছে অ্যারের মধ্যে আমাদের ওই যে ইনপুট গুলো নিতে হবে। এখানে যদি শর্টেস্ট সিক টাইম, তার মানে প্রত্যেকবার চিন্তা করতে হবে যে আমাদের হেডের থেকে বর্তমানে যে হেড পজিশন কিন্তু বারবারই চেঞ্জ হবে, তাহলে কারেন্ট হেড পজিশন থেকে সবচেয়ে কাছে কোন পজিশনটা আছে সেটাকে আমি মুভ করব। তাহলে আমি যদি একটু আপনাদের ইয়ের মাধ্যমে একটু দেখাই, তো মনে করেন আমাদের এই ইনপুটটা মনে করেন আমাদের কিউ নামক একটা অ্যারে, কিউ নামক একটা অ্যারে, এর ইনপুটের মনে করেন আচ্ছা, এর মান মনে করেন আমাদের দিয়েছিলাম আমরা কত, ফার্স্ট ভ্যালু ছিল আমাদের আগের ক্ষেত্রে মনে করেন 98, তারপর আমরা দিয়েছিলাম 183, তারপর মনে করেন আমি ইনপুট দিলাম 37, তারপরে আমি ইনপুট দিলাম 122, তারপরে দিলাম 14, তারপরে দিলাম আমি 124, তারপরে দিয়েছি আমি 65, তারপরে আমি ইনপুট দিয়েছি 67। এই মনে করেন আমাদের 8টা ইনপুট ছিল, তার মানে এই ইনপুটটা হচ্ছে আমাদের জিরো লোকেশনের ইনপুট। সরি, কলাম অ্যাড করে দিই, এখানে সমস্যা নেই। ঠিক আছে, এই মানটা মনে করেন আমাদের জিরো লোকেশনের মান, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এরকম অ্যারের মনে করেন 8টা ইন্ডেক্সের মান। আর এখানে মনে করেন আর একটা অ্যারে আছে আমাদের, এই অ্যারে মনে করেন টেম্পোরারি আর একটা অ্যারে মনে করেন T1 বা টি নামক একটা অ্যারে রাখছি, ঠিক আছে। সুন্দর করে বুঝানো হচ্ছে। Okay. তো মনে করেন আমাদের কাজ হচ্ছে এখন কি, আমাদের এই প্রোগ্রামটা আমাদের এরকম ভাবে, আমাদের যে প্রথমে হেড পজিশন আমরা দিলাম মনে করেন এখন
আমাদের হেড মনে করেন আছে এখন 53 তে, ঠিক আছে। তো আমাদের এই যে অ্যালগরিদম টেকনিক আমরা করব কি, বর্তমান হেড পজিশন থেকে আমরা এই যে এইটাকে বিয়োগ করে দিব, 98 কে যদি সবসময় বিয়োগ করে দিই তাহলে যে রেজাল্টটা আসবে সেটা আমরা রাখবো এই যে এই আর এর মধ্যে, টি নামক আর এর মধ্যে, ঠিক আছে। কি করবো আমরা, কারেন্ট হেড পজিশন থেকে এই যে যতগুলো পজিশন আছে এই যে 98 183 সবগুলোকে বিয়োগ দিব আর করেসপন্ডিং একটা এর এর মধ্যে ঢুকাবো। ঢুকানোর পর যদি আমরা এটাকে যদি সর্টিং করে ফেলি তাহলেই দেখা যাবে যে আমাদের লোকেশনটা চলে আসবে। তার মানে আমাদের প্রথমে আছে 53 থেকে আমি বাদ দেবো কত, 98। তাহলে 53 থেকে যদি 98 বাদ দিই দেখেন আমাদের কত আসে, 45 আসবে দেখবেন। ওকে, তাহলে তারপর আমি 53 থেকে আবার বাদ দেবো, এখানে হেড কিন্তু আমি চেঞ্জ করবো না, হেড প্রথম যে হেড আছে সেটাই। তার মানে আবার 53 থেকে আমি বাদ দেবো কত, 183। 183 থেকে যদি বাদ দিই দেখবেন আমাদের 130 আসবে, ঠিক আছে। তারপর যদি আমি 53 থেকে যদি আমি 37 বাদ দিই তাহলে দেখেন তো কত আসে, 16। তার মানে এই ঘরে আমার থাকবে 16। তারপরে যদি আমি 122 বাদ দিই কত আসে দেখেন তো, 69। তার মানে এখানে হচ্ছে আমাদের 69। তারপরে যদি 14 নাম্বার ঘরের পজিশন বাদ দিয়ে 14 বাদ দিই তাহলে কত আসবে, হ্যাঁ স্যার আগে এটা 39। মাইনাস হবে না স্যার? মাইনাস থাকবে না, আমরা তো নিচ্ছি অ্যাবসলিউট difference? ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, শুধু ডিফারেন্সটা নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। Okay. তারপরে আমরা নিচ্ছি কোনটা, 124। তাহলে 124 বাদ দিই 71। তারপরে হচ্ছে 65 বাদ দিলে কত হচ্ছে 12। তারপর হচ্ছে 67 বাদ দিলে 14, ঠিক আছে। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এরকম ইনপুট গুলো নিয়ে নিলাম, তারপর কারেন্ট হেড পজিশন নিলাম, তারপর আমরা শুধু যে কারেন্ট হেড পজিশন যেটা আছে সেটাই, মানে একদম 53 থেকেই প্রত্যেকবার আগের বার যখন ফার্স্ট সার্ভে করছিলাম তখন কিন্তু আমরা প্রথমে 98 থেকে 183 ডিফারেন্স দিয়েছিলাম, তারপরের বার 183 37, মানে হেড মুভ করেছিলাম। আমরা এখনই হেড মুভ করাচ্ছি না, আমরা শুধু এই ফার্স্ট যে হেড পজিশন সেখান থেকে সবগুলো ডিফারেন্স বের করে ফেললাম, ঠিক আছে। এই যে আমরা যে টি নামক যে নতুন অ্যারেটা পাইলাম, যে ডিফারেন্স পাইলাম, এইটাকে যদি আমরা এখন একটু সর্টিং করি এবং সাথে সাথে যদি এই যে এই কিউটাকে আমরা সে অনুযায়ী চেঞ্জ করে ফেলি, অর্থাৎ এইটাকে আমি একটু অ্যাসেন্ডিং অর্ডারে যদি সর্টিং করি তাহলে দেখেন কি হয়। সর্টেড মনে করেন, এটাকে আপনি যদি সর্টেড করে ফেলেন তাহলে আমাদের সর্টেড করলে কত হবে, আসবে এখানে দেখেন তো ভ্যালুগুলো কত আসবে, 12 আসবে প্রথমে। তাহলে আমাদের প্রথমে আসবে কত, 12, তাই না। তাহলে 12 আমাদের ছিল কোন ঘরে, 6 লোকেশনে। তাহলে ঠিক এই 6 লোকেশন, মানে এই লোকেশনটাকে যদি আমি ইন্টারচেঞ্জ সর্টিং করে সামনে আনতেছি, 0 পজিশনে আনতেছি, তাহলে এখানেও আমাদের কি করতে হবে, এই যে এইখানে যে পজিশনটা আছে তার মানে 6 যদি করি তাহলে 45 আসবে কি 6 এর জায়গায়, তাই না। যদি স্টেপ বাই স্টেপ করি, তার মানে আমি স্টেপ বাই স্টেপ না গিয়ে আমি বোঝানোর জন্য বলতেছি, তাহলে আমাদের 6টাকে যদি আমি শুরুতে নিয়ে আসি তাহলে এই বরাবর 6 পজিশনের এই কিউ নামক অ্যারের মধ্যে যেটা আছে সেটাকে আমি যদি শুরুতে নিয়ে আসি তাহলে দেখেন কি হয়। তাহলে এটা মনে করেন এরকমই থাকলো, আমি এটারও একটা কপি নিচে রাখতেছি জাস্ট। তাহলে দেখেন আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিই, এটা হচ্ছে আমার কিউ এর অ্যারে। সর্টেড কিউটার। তাহলে আমাদের 6 নাম্বার পজিশনে যেহেতু কিউ এর মধ্যে আছে, মানে এইখান থেকে যে পজিশনটা শর্টিং হয়ে শুরুতে যাবে ঠিক কিউ থেকেও সেই পজিশনটা শুরুতে চলে যাবে। তাহলে এখানে যেহেতু 12 শুরুতে চলে যাচ্ছে, 12 আছে 6 নাম্বার ঘরে, এখানেও 65 আছে 6 নাম্বার ঘরে, তাহলে 65 চলে যাবে সামনে। তার মানে দেখেন 65 চলে আসলো আমাদের সামনে। তারপরে যদি এই যে টিআর এটাকে যদি আমি সর্টিং করি তাহলে সর্টিং করে 12 পর কত পাবো আমি, 14 না। জি স্যার। তাহলে 14 যাবে আমাদের 1 নাম্বার ঘরে। তাহলে এখানে দেখবো 14 আছে কি 7 নাম্বার ইন্ডেক্সিং এ, তাহলে এখানে 7 নাম্বার ইন্ডেক্সিং আছে 67, তার মানে আমরা 1 নাম্বারে চলে যাবে 67, ঠিক আছে। তারপর যদি আমি 12 পরে দেখবো কত আছে আমার, আর 14 12 14 পরে আছে কত আমাদের, 39 মনে হয় না 16 স্যার। 16 আছে। তাহলে 16তে যাই থার্ড পজিশনে, তাহলে 16টা আমাদের এইখানে আছে কত পজিশনে ছিল, 2 ইন্ডেক্সিং এ, তাহলে এখানেও পরের ইন্ডেক্সিং 2 কত 37, তাহলে 37 এ চলে যাবে। তারপরে 16 পরে আমাদের কত আছে 39 মেবি, তাই না। ওকে 39, তাহলে 39 কত ইন্ডেক্সিং আছে এখানে, ইন্ডেক্সিং 3 তে, আর এখানে ইন্ডেক্সিং 3 কত 122, 122। না স্যার, এটা 4 নাম্বার স্যার, 39। তো 39 4 নাম্বারে 14 হবে স্যার।
14। ওকে, তারপরে দেখেন 39 এর পরে ছোট আছে কত আমাদের 45 মেবি, তাই না? 45, তাহলে 45 চলে যাবে আমাদের 4 নাম্বার পজিশনে। তাহলে 45 যদি 4 নাম্বার পজিশনে যায়, ঠিক আছে, তাহলে 4 নাম্বার পজিশনে না, যে 12 না, আমি এর সাথে দেখবো যে এইখানে 6 নাম্বার পজিশনে কি আছে, তাহলে 6 নাম্বার পজিশনে 65, তাহলে 65 এখানে। তারপরে হচ্ছে কত 14 আমার সর্টিং ভ্যালু, তাহলে 14 যদি করি 14 হচ্ছে এখানে, 14 ইন্ডেক্সিং কত 7, তাহলে 7 এ আছে কত 67 এখানে, তাহলে 67 যাবে 1 নাম্বার ইন্ডেক্সিং এ। বুঝতে পারছি? ওকে, তারপরে ছিল আমাদের কত 16, 16 হচ্ছে আমাদের এইটা 16, 16 ছিল 2 নাম্বার, 2 নাম্বারে কত 37, 37 ঠিক আসছে। তারপর হচ্ছে আমাদের 16 পরে কত 39, তাই না? 39 ছিল 4 এ, 4 আছে 14, 14 চলে আসছে, ঠিক আছে। এরপরে তাহলে আমাদের যদি এটাকে সর্টিং করি 45 এর পরে কত পাবো আমি? 71 মনে হয়, না নাকি 69 আছে? 69 স্যার। 69, আচ্ছা এটাকে আমি একটু সর্টিং করে নিই, তাহলে 69, তারপর হচ্ছে কত 71, তারপর হচ্ছে কত 130, তাই না? 130। এই তো, তাহলে আমাদের এই যে এই 45 পর্যন্ত আমরা সর্টিং করে এই যে এই কিউটাকে আমরা সর্টেড করছি, রিপ্লেস করছি আর কি। তাহলে এখন আমাদের আছে কত 70, 4 নাম 69 বাকি আছে। হ্যাঁ, 69, তাহলে 69 কত ইন্ডেক্সিং এখানে আছে আমাদের দেখতে হবে। 69 3 এ। 3 এ আছে, তাহলে 3 এ এখানে কত আছে 122, তার মানে আমাদের এই এখন পর চলে যাবে 122। তারপর আমাদের ইন্ডেক্সিং আছে 71, 71 কত এখানে ছিল আমাদের 5 এ, তাহলে 5 এখানে কত আছে 124, 124। তারপর আমাদের আছে কত 130, সরি 71, 71 ছিল আমাদের কত এখানে 5 এ, 5 এ তো এটা দিলামই। তারপর আছে কত আমাদের 130। 130, 130 হচ্ছে কত আমাদের একে একে আছে, তাহলে এক কত আমাদের এখানে একে ছিল কত আমাদের 183। 183, তাহলে এখান থেকে এরপর যাবে 183, ঠিক আছে। আমাদের কোনো কি বাদ গেছে কিছু? 0 1 2 3 4 5 6, এখানে কোনো কিছু বাদ গেছে কি না? ঠিকই আছে আমাদের। স্যার 69 টা কি ঠিক আছে? হুম, 69 হচ্ছে আমাদের কত 69 এখানে কত ছিল পাঁচে। আমাদের 69 ছিল এখানে আমাদের 3 নাম্বার লোকেশন, তাহলে 3 নাম্বার লোকেশন কেসে 122, তাহলে এই 4 নাম্বার ঘরে 5 নাম্বার 122 আছে না, এটা তো 122 নাম্বার কথা 5 নাম্বার ঘরে। আচ্ছা, আমাদের একটুখানি আমি দেখি এই এইখান থেকে সঠিক করলে এইটা কি ঠিক আছে আমাদের? দেখেন তো যে এখান থেকে সর্টিং করে কি এটা ঠিক আছে? সর্টিং যদি করি প্রথমে হচ্ছে 12 চলে গেছে, তারপর আসবে কত 16, 12 পরে 14 আসবে 14, তারপর 16, 12 14 16 পরে হচ্ছে আমাদের 39 এর পরে হচ্ছে 45 এর পরে বাকি আছে কত আমাদের 69, তারপর 71, তারপর 71, তারপর 133, এটা শেষ। এখন আমি করব কি এই পজিশনের এই যে এর 12টার এইখানে যে পজিশন ছিল এর মানে মূল কথা, আমি যখন এইটাকে যখন সর্টিং করব, সর্টিং করে যে পজিশনটাকে যে ইন্ডেক্সটাকে এখানে আনতে হবে, ঠিক এখানেও সেই ইন্ডেক্সটাকে সামনে নিয়ে আসবে। বুঝতে পারছি কথাটা? ওকে, তাহলে দেখেন যখন আমি এখানে সর্টিং করছি 12 প্রথমে আসে, 12 ছিল কত ছিল 6 নাম্বার লোকেশনে ছিল, তাই না? 6 থেকে সে কততে আসছে 0-তে আসছে, তাহলে এখানে 6 কি আছে 65, তাহলে 65 কে আমার 0-তে আনতে হবে। হ্যাঁ 65 0-তে আসছে আমার। তারপর হ্যাঁ হ্যাঁ এক জায়গায় একটু মিস্টেক আছে, আমি সেটাই দেখতে চাচ্ছি, কারণ 8 নম্বর লোকেশন পর্যন্ত যাওয়ার কথা। তারপরে দেখেন আমি কি আসছি 14 আসছে, 14 কোথায় ছিল আমাদের 14, তাহলে এখানে কাছে 7 নাম্বার লোকেশন থেকে 1 নাম্বারে গেছে, তাহলে 7 নাম্বারে আছে কত আমাদের 67, তাহলে আমাদেরও 7 নাম্বার থেকে এখানে 1 নাম্বারে আনতে হবে। তারপর আমাদের আছে কত 16 এখানে ছিল কত 2 নাম্বার লোকেশন, 2 নাম্বারে সে 2 নাম্বারে আসছে, তার মানে এখানে আমাদের 2 নাম্বার লোকেশনে 37 কে আমাদের 2 নাম্বার লোকেশন আনতে হবে। তারপর আমাদের 16 পরে আছে কত 39 ছিল আমাদের 4 নাম্বার লোকেশনে, 4 নাম্বার থেকে সে এখানে 3 নাম্বার লোকেশনে আসছে, তাহলে এখানে আমাদের দিতে হবে 4 নাম্বার লোকেশনে 14 কে আমাদের 3 নাম্বার লোকেশনে আনতে হবে, আনছি। তারপর আছে আমাদের কত 45 ছিল কত 0 না 45 হচ্ছে আমাদের
জি স্যার, এটা মিসিং হয়েছে স্যার, 98 হবে। তাহলে আমাদের 45 এর জায়গা কি হবে, 98 হবে। এই জায়গাটা একটু মিসিং হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের এই জায়গাগুলো আমি একটু জাস্ট রিমুভ করে দিই। তাহলে মূল কথা এই যে এই এগুলান সব এক ঘর করে করে নিচে নামবে, তাই না? এখানে যাবে 98। এখন ঠিক আছে। তার মানে দেখেন যে আপনি যখন এই যে ডিসটেন্স যেটা টি ছিল এইটাকে যখন সর্টিং করছেন, সর্টিং করার সাথে সাথে যখন কিউটাকেও আমি সেই পজিশনগুলোকে মানে ইন্টারচেঞ্জ করে দিলাম বা এক ধরনের সর্টিংই করলাম, তাহলে সর্টিং করলে দেখেন কিন্তু আমার এই যে এই পজিশনগুলো চলে আসছে। তার মানে আমি যে এখন এই যে সর্টেড যে কিউটা আছে এই কিউ এর এই পজিশনগুলো থেকে যদি 53 থেকে যদি আমি এই সিকোয়েন্সে মুভ করি, তাহলেই দেখেন কিন্তু আমার এটা শর্টেস্ট জব ফার্স্টের একটা সিকোয়েন্স চলে আসবে। যেমন তার মানে আমি প্রথমে যাব 65-এ, তারপর 67, তারপরে যাব 37, তারপরে যাব 14, তারপরে যাব 98, তারপরে যাব 122, তারপর 124, তারপর 183। দেখেন আমাদের যেটা এক্সাম্পল, যেহেতু বইয়ের থেকে এক্সাম্পল নিচ্ছি, দেখেন এখানেও তাই হচ্ছে। শর্টেস্ট, হ্যাঁ শর্টেস্ট সিস্টেম পাস। দেখেন এখানে 53 থেকে প্রথমে যাচ্ছে কত, 65-এ, তারপর 67-এ। 67 থেকে কিন্তু আমি 98-এ যাচ্ছি না, কারণ এই 67-এ যখন হেড আসছে তখন ছোট হচ্ছে 37, তাই সে 37-এ গেছে। এখন 37-এ যখন হেড চলে গেছে তখন হেডের কাছাকাছি 14টা হচ্ছে সবচেয়ে কাছে, তাই সে 14-এর কাছে চলে গেছে। বুঝতে পারছি? দেখেন এখানে প্রথমে 65, তারপর 67, তারপর 98-এ না গেছে 37-এ গেছে। 37 থেকে এসে যাবে 14-এ, 14 থেকে এসে যাবে 98, তারপর 122, 124, 180। ঠিক আছে, এই কাজটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা করার চেষ্টা করছি। সেই প্রোগ্রামটা আপনাদের যদি একটু রান করে দেখাই আগে। রান করে দেখি আপনাদের আগে। দেখতে পাচ্ছেন আপনারা কালার স্ক্রিনটা? জি স্যার। ওকে, তাহলে লোকেশন আমাদের মনে করেন টোটাল লোকেশন দিয়েছে আমরা 8টা। তাহলে বলতেছে ইন্টার দ্য কিউ ডিস্ক পজিশন টু বি রিড। তাহলে কোন কোন পজিশন গুলো রিড করবো সেটা আমরা একটা ইনপুট দিয়ে দিই। আমাদের ছিল এক্সাম্পলে যেটা দিয়েছিলাম 98, তারপর দিয়েছিলাম 183, তারপর আমরা দিয়েছিলাম 37, তারপর দিয়েছিলাম 122, তারপর দিয়েছিলাম 14, তারপর ইনপুট দিয়েছিলাম 124, তারপরে দিয়েছিলাম 65, তারপর 67, তারপর হেড পজিশন ছিল আমাদের 53। এটা দিয়ে দেখেন, এই যে দেখেন টোটাল সিক টাইম হচ্ছে 17 এবং এভারেজ 177, এভারেজ সিক্স টাইম আসছে আমাদের 22.7 স্যার আমার বারবার খালি কারেন্ট চলে যাচ্ছে স্যার, একটু আবার একটু আমি বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, সমস্যা নেই, অনেকবার কারেন্ট গেছে স্যার। ঠিক আছে তাই? জি স্যার। স্যার মানে আমার কম্পিউটার মনে করেন যে 7-8 বার মনে করেন বন্ধ হয়েছে স্যার আজকে। এখন তো কারেন্ট নেই, আমি মোবাইল দিয়ে আবার ঢুকছি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের যেটা একটু আগে বললাম সেটা। আমরা যদি এটাকে একটু যদি আমরা এখন জাস্ট আমরা যদি প্রোগ্রামটার দিকে দেখি, প্রোগ্রামে কিছুই না, আমরা আগের মতো আমাদের বলছে টোটাল কতগুলো পজিশন ইনপুট নেব, সেটা দিলাম 8। তারপরে আমরা ইনপুট চেয়েছিলাম যে কিউ এর মধ্যে যে আমাদের যে 98, 183 সিলিন্ডার পজিশন গুলো রাখতেছিলাম। তারপর আমরা এখানে রাখতেছিলাম হেডের মান দিচ্ছিলাম। তারপর আমাদের এখানে একটা ফর লুপ চালাই দিয়েছিলাম। আমাদের কাজ কি ছিল, এই যে হেড থেকে যে কিউ এর মধ্যে যে ভ্যালুগুলো ছিল, এই যে আমাদের হেড থেকে এই যে কিউ এর মধ্যে যে ভ্যালুগুলো ছিল 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ লেস দেন এন পর্যন্ত যে লোকেশনগুলো, সেই লোকেশনগুলোর আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছিলাম। সেই কাজটাই আমরা এখানে বের করতেছিলাম। দেখেন 0 থেকে শুরু করে এন পর্যন্ত কি করতেছিলাম, কারেন্ট হেড থেকে এই যে কিউ আই এর মান যখন 0 তখন 0 লোকেশন, যখন আই এর মান লুপ বের হয়ে যাবে 1 তখন 1 তম লোকেশন থেকে যে ভ্যালুগুলো আসছিল সেই ভ্যালুগুলো আমরা একটা করেসপন্ডিং এর মধ্যে টি এর মধ্যে ঢুকাচ্ছিলাম। এই যে ডিফারেন্সটা আসছিল 53 থেকে যেমন 98 এর ডিফারেন্স 45, সেটাকে টি0 এর মধ্যে ঢুকাইছি। তারপর 53 থেকে 183 যে ডিফারেন্স 130, সেটাকে আমি টি1 এর মধ্যে ঢুকাইছি। এরকম ভাবে 8টা লোকেশন আমরা মানগুলো ঢুকাইছি। তারপর আমরা করছি কি, ঢোকানোর পরে এইটাকে সর্টিং করছি। তো আমরা সর্টিং করার টেকনিক তো জানি, যে এই মানগুলো যখন ঢুকানো হয়ে গেছে এই পর্যন্ত, আমরা এখন করছি কি, ক্লোজেস্ট ওয়ান বাই করার জন্য দুইটা ফর লুপ চালাইছি। প্রথমে সর্টিং এর ক্ষেত্রে আমরা জানি বাবল সর্টের যে অ্যালগরিদম, অর্থাৎ প্রথমে আই 0 থেকে যাবে, তারপর জে এর মান শুরু হচ্ছে i+1, মানে একটা 0 আর জে এর মান শুরু হবে 1 থেকে। তারপর আমি চেক করতেছি যে আমাদের এই যে মনে করেন এই লোকেশন মানে 45 এবং 130, 45 এবং 130 এর মধ্যে কোনটা বড়।
যা আমাদের কাজ আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। তো যদি পরেরটা যদি কখনো 45 এর থেকে যদি 130 যদি আমাদের বড় হয় তাহলে আমরা এটাকে হয়তো বা রিপ্লেস করে দিতাম, অর্থাৎ পরেরটা যদি ছোট হইতো, যদি এখানে 45 এর থেকে ছোট কিছু থাকতো তাহলে আমি এটাকে রিপ্লেস করে দিতাম, এবং এইটাকে রিপ্লেস করতাম সাথে সাথে কি করতাম, এই যে কিউ এর পজিশন গুলোকে আমি রিপ্লেস করে দিতাম। দেখেন স্যার সেই কাজটা রিপ্লেস করে কোনটা আনতাম স্যার? রিপ্লেস করে দিতাম বলতে মানে ইন্টারচেঞ্জ করতাম। যেমন আমি যদি 45 এর থেকে প্রথম ফর লুপের মান যদি ধরি, তার মানে প্রথমবার আই এর মান হচ্ছে 0, জে এর মান হচ্ছে 1, তার মানে এই দুইটার মধ্যে সে 45 এবং 130 এর মধ্যে পার্থক্য করে দেখবে। 45 এর থেকে কি 130 ছোট? বড় স্যার। ছোট না, তার মানে সে লুপ ইন্টারচেঞ্জ করবে না। তারপরে যখন 45 কে যখন আমি আবার চেক করব কার সাথে, 16 এর সাথে, তো 16 এর সাথে যখন আমি চেক করব 16 কিন্তু 45 এর থেকে ছোট, তাই না? জি স্যার। ছোট যদি হয় তাহলে 45 এবং 16 এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ 16টা চলে আসবে তাহলে আমাদের এই 45 এর ঘরে, আর 45টা চলে আসবে আমাদের এই 16 এর ঘরে। তাহলে কোন পজিশন চেঞ্জ হয়েছে? এই তাই 0 1 আর ইন্ডেক্স 2, এবং 0 আর 2 স্যার। 0 এবং 2 এর মধ্যে। তাহলে আমাদের এই যে মেইন কিউ আছে সেখানেও 0 এবং 2 পজিশনের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে আমাদের এখানে আসবে 37, আর 37 এর জায়গায় চলে যাবে 98। এইরকম ভাবে যখন কম্পারিজন করব তখন ফার্স্ট কম্পারিজনই দেখা যাবে যে আমাদের এই যে পরে এরকম আবার যখন একদম ফার্স্ট পজিশনে 16 চলে আসবে, 16 সাথে এরকম ভাবে কম্পেয়ার করতে করতে দেখবো যে একদম 12 পাবো ছোট আমি, তাহলে সে কি 12 সাথে ইন্টারচেঞ্জ করবে, তাহলে এই 0 পজিশনে চলে যাবে 12, আর এই পজিশনে চলে আসবে আমাদের 16। 16 হ্যাঁ। তার মানে ইন্টারচেঞ্জ হচ্ছে কারণ 0 এবং 6 নাম্বার ইন্ডেক্সিং এর মধ্যে। তার মানে আমাদের এই এখানে 6 নাম্বার ইন্ডেক্সিং এ 65, এখানে আছে 37, তার মানে 37 এর জায়গায় চলে যাবে 65, আর এখানে চলে আসবে আমাদের 37। তার মানে দেখেন আই এর মান যখন 0 একবার যখন লুপ ঘুরবে তখন আলটিমেটলি যে এখানে চলে আসবে, দেখেন এই যে সর্টেড যখন হবে তখন এখানে ফার্স্ট লোকেশনে চলে আসবে এখানে 12, আর এর ফার্স্ট লোকেশনে চলে আসবে 65, যেটা আমাদের যে এখানে আসছে সর্টেড এরতে। এরকম ভাবে যখন আই এর মান যখন আবার বেড়ে যাবে যখন 1, তখন সে 130 এর সাথে থেকে নিচের দিকে কম্পেয়ার করা শুরু করবে। যদি 130 এর থেকে ছোট কাউকে পায় সেগুলোর মধ্যে সে ইন্টারচেঞ্জ করবে। বুঝতে পারছি? বাবল সর্ট অ্যালগরিদম। তাহলে সেই কাজটাই দেখুন এখানে হয়েছে, যদি ইফ টি আই এর থেকে যদি টি জে কখনো ছোট হয়, অর্থাৎ এই টি আইটা যদি কখনো ছোট হয় আর টি জে যদি কখনো বড় হয়, মানে এই কন্ডিশন যদি ফুলফিল করে, মানে টি আইটা যদি কখনো বড় হয়ে যায়, যেটা প্রথমে আছে সেটা যদি বড় হয় পরেরটা যদি ছোট হয়, তাহলে কি ছোটটাকে আগে আনতে হবে। তাহলে আগে আনতে গেলে যে ইন্টারচেঞ্জ, প্রথমে আমি টি এর যে ভ্যালুগুলো সেই 3 ভ্যালুকে ইন্টারচেঞ্জ করছি, এবং ইন্টারচেঞ্জ করার ক্ষেত্রে আমরা জানি যে একটা আমাদের কি টেম্পোরারি ভেরিয়েবল লাগে, তাই না? টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে জাস্ট ইন্টারচেঞ্জ করতে প্রথমে টেম্পের মানটাকে, তারপরে আর একটা টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে ইন্টারচেঞ্জ করছি আমি কিউ এর মানটা। এই এখানে কাজ। এরপর যখন ইন্টারচেঞ্জ করছি তার মানে আমাদের টেম্পের মধ্যে তখন থাকবে আমাদের সর্টেড যে ডিসটেন্স গুলা, আর কিউ এর মধ্যে থাকবে আমি কোন সিরিয়ালে এক্সিকিউট করব, আমি কোন সিরিয়ালে এক্সিকিউট করব। যেমন এখন যে আমাদের এই যে সর্টেড কিউ এর মধ্যে যে সিরিয়াল আছে সেখানে তার মানে আমি প্রথমে 53 থেকে প্রথমে যাব আমি 65 এ, তারপর যাব 67 এ, তারপর যাব 37, তারপর যাব 14, তারপর 98, অর্থাৎ আমার এক্সিকিউশন সিরিয়ালটা চলে আসতেছে। সেই এক্সিকিউশন সিরিয়ালটাকে আমাদের এখন, তাহলে আমাদের দরকার এখন কি, যদি ডিফারেন্স বের করতে চাই তাহলে 53 থেকে প্রথমে 65 এর বিয়োগ দিতে হবে, তারপর 65 থেকে 67 বিয়োগ দিতে হবে, আবার যেহেতু 67 থেকে আমি 37 এ যাব তাহলে 67 থেকে 37 বিয়োগ দিয়ে যেটা ভ্যালু পাবো সেটা যোগ করতে হবে, তারপর যেহেতু 37 থেকে আমি 14 এ যাব তাহলে 37 থেকে 14 এর যে নিউমেরিক্যাল ডিফারেন্স সেটা আমাদের এখানে দিতে হবে, দিলে এই যে পার্থক্যটা সেটাই হবে আমাদের টোটাল সিক টাইম। তাহলে দেখেন আমি সেই টোটাল সিক টাইমটা এখানে সেভাবেই বের করছি, যে আপনাদের একটা ফর লুপ চালাই দিচ্ছি, এই যে সিক টাইম ইকুয়াল প্লাস হচ্ছে কত আমাদের অ্যাবসলিউট ভ্যালু হেড পজিশন থেকে আমাদের কিউআই, আর হেড পজিশন পরে যদি চেঞ্জ হয়ে যাচ্ছে পরে কিউআইটাই হয়ে যাচ্ছে আমাদের হেড। বুঝতে পারছি? ওকে, এই হচ্ছে মানে শর্টেস্ট সিক টাইম অ্যালগরিদম। এছাড়া আপনাদের আরো কিছু অ্যালগরিদম আছে, এগুলো আমি আর দেখাচ্ছি না, আপনাদের স্ক্যান এবং লুপ, আর সি স্ক্যান এবং সি লুক হচ্ছে স্ক্যান এবং লুকেরই আপডেট ভার্সন। তো আপনারা বাসায় স্ক্যান করবেন আর সাথে সি লুক করবেন, স্ক্যান আর সি লুক যদি পারেন দুই একটা ভেরিয়েবলের মান একটু চেঞ্জ করলে আপনাদের সি লুক এবং সি স্ক্যান হয়ে যাবে। ঠিক আছে, তাই এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, আশা করি আপনারা পারবেন এটা। ওকে, দেন আমরা লাস্ট ক্লাসে আরেকটা জিনিস আলোচনা করছিলাম পরের টপিকসে, সেটা হচ্ছে ফাইল অ্যালোকেশন মেথড। তো ফাইল অ্যালোকেশন মেথডটা কি জিনিস আপনারা হয়তো ভুলে গেছেন, আমি একটু জাস্ট রিক্যাপ করি। ফাইল অ্যালোকেশন মেথডটা হচ্ছে আমাদের
যে আমাদের যে ইয়াগুলা থাকে, কি জানি বলে এটাকে, ফাইলগুলো থাকে, ফাইলগুলো যখন হার্ড ডিস্কের মধ্যে থাকে, তাহলে হার্ড ডিস্কের ফাইলগুলো কি পাশাপাশি আছে না কিভাবে আছে, সেটাকে আমরা বলতেছিলাম ফাইল অ্যালোকেশন মেথড। এটা তিনটা মেথড ছিল, একটা ছিল কন্টিজিয়াস অ্যালোকেশন মেথড। কন্টিজিয়াস অ্যালোকেশন মেথডের ক্ষেত্রে আমাদের ডাইরেক্টরির মধ্যে তিনটা জিনিস থাকতো। একটা ছিল কি ফাইলের নাম, ফাইলটা কোন ব্লক থেকে স্টার্ট হচ্ছে এবং লেন্থ কত। যেমন এখানে হচ্ছে ফাইলের নাম কাউন্ট, সেটা আমি দেখতেছি শুরু 0 ব্লক থেকে স্টার্ট হয়েছে এবং লেন্থ হচ্ছে 2। তার মানে সে 0, 1 এই দুইটা পাশাপাশি ব্লক, যেহেতু কন্টিজিয়াস অ্যালোকেশন, এই দুইটা ব্লকের মধ্যে সে দুইটা ফাইলের লেন্থকে রেখে দিবে। তার মানে সে কাউন্ট শুরু হয়েছে দেখেন এই 0 থেকে এবং 0, 1 এই দুটাকে পাশাপাশি সে রেখে দিচ্ছে। তারপরে যদি এরকম ভাবে চেক করে লিস্ট নামক ফাইল, সেটা শুরু হয়েছে 28তম লোকেশন থেকে এবং সেটার লেন্থ হচ্ছে কত 4। সরি, তাহলে এখানে লিস্ট শুরু হয়েছে 28তম লোকেশন থেকে, লেন্থ হচ্ছে 4। তার মানে সে 28-এর পরে তার লাগবে 29, তারপর 30 এবং 31, এই চারটা হার্ড ডিস্কের লোকেশন বা ব্লককে সে ব্লকের মধ্যে সে লিস্ট নামক ফাইলটাকে স্টোর করবে। তো দেখেন লিস্ট ফাইলটা স্টোর হচ্ছে, দেখেন যে 28, 29 এবং 30, 31 এই চারটা ব্লকের মধ্যে সে লিস্ট নামক ফাইলটাকে স্টোর করেছে। তার মানে আমাদের প্রোগ্রামটা এমন ভাবে করতে হবে, প্রোগ্রামের মধ্যে আমরা ইনপুট নেব ফাইলের নাম, তারপর সে কোন লোকেশন থেকে শুরু হচ্ছে এবং তার লেন্থ কত। ঠিক আছে, তার লেন্থ কত, এই তিনটা জিনিস ইনপুট নেবে। এটা খুবই সহজ, এটাকে জাস্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইনপুট দিব। তাহলে আমাদের যদি শুরুর লোকেশন যদি জানি, যেমন এই লিস্টের ক্ষেত্রে যদি বলি শুরুর লোকেশন যদি আমি জানি 28 আর লেন্থ যদি হয় তার 4, তার মানে স্যার তার পরবর্তী লোকেশন গুলো হবে 28, 29, 30 এবং 31। এরকম ভাবে এফ নাম্বার ফাইলের ক্ষেত্রে যদি আমি জানি লোকেশন হচ্ছে তার 6 এবং তার লেন্থ হচ্ছে 2, তার মানে 6 এর পরে আরেকটা লোকেশন হবে তার 7। তার মানে যখন আমি বলি যে এই ইনপুট গুলো দেওয়ার পর যদি আমি, তার মানে আমি ইনপুট দিব কি, ইনপুট দিব এই যে ফাইলের নাম, স্টার্টিং লোকেশন এবং লেন্থ। আর যদি আউটপুট পাবো কি, যে আমি কোনো যদি একটা ফাইলের নাম বলি তাহলে আমি তার ব্লক নাম্বার গুলো পাবো। যেমন আমি যদি মেইল নামক ফাইলের আউটপুট দেখতে চাই, তাহলে আমি ব্লক নাম্বার পাবো 19, যেহেতু 6টা ব্লক, 19-এর পরে 20, 21, 22, 23, 24, 25, অর্থাৎ 19 থেকে 25 পর্যন্ত 6টা ব্লক সে আমাকে দেখাবে। এটা খুব সিম্পল একটা প্রোগ্রাম। এই জিনিসটা যদি আমি একটু আপনাদের প্রোগ্রামে যাই, ছিল এটা আমাদের ছিল সিকোয়েন্সিয়াল। তাহলে আমি আপনাদের সিকোয়েন্সিয়াল মেথডটা দেখাই দিচ্ছি। তাহলে সিকোয়েন্সিয়াল মেথডের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা একটা স্ট্রাকচার নিয়েছি। স্ট্রাকচার তো আমরা জানি যে আমাদের মাল্টিপল টাইপের ভেরিয়েবলকে যদি একই সাথে রাখতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার ব্যবহার করি, আর একই টাইপের ভেরিয়েবল যদি একই সাথে রাখি সেক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করি। তাহলে আমি একটা স্ট্রাকচার নিয়েছি, স্ট্রাকচারের নাম হচ্ছে ফাইল টেবিল, আর তার মধ্যে 3টা ভেরিয়েবল আবার আলাদা আলাদা আছে। একটা হচ্ছে ক্যারেক্টার টাইপের নেম, ফাইলের নাম নেওয়ার জন্য, দেন টোটাল স্টার্টিং ব্লকের জন্য এসবি নামক ইন্টিজার ভেরিয়েবল এবং নাম্বার অফ ব্লকের জন্য এনওবি নামে একটা ভেরিয়েবল। এবং এরকম ফাইল যেহেতু অনেকগুলো হইতে পারে, এই জন্য টোটাল স্ট্রাকচারে আমি একটা আবার অ্যারে ডিক্লেয়ার করছি, অর্থাৎ এই যে এই 3টে জিনিসেরই আবার একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সেটার নাম দিয়েছি FP30। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই যে এই যখনই কোনো ফাইলের নাম নিব, ফাইলের নাম সাথে তার স্টার্টিং ব্লক এবং নাম্বার অফ ব্লক নিয়ে এই স্ট্রাকচারের মধ্যে ঢুকানো। ঠিক আছে, এবং যদি দেখতে চাই, যদি নাম্বার অফ ব্লক বলি, তাহলে এই স্ট্রাকচারটাকে সার্চ দিয়ে এই নেমের সাথে মিলানো, যদি ম্যাচিং করে তাহলে তার পরবর্তী লোকেশন গুলোকে ওই স্টার্টিং লোকেশনের সাথে পরবর্তী যে লোকেশন এটাকে যোগ দিয়ে দিয়ে বের করে দেখে। প্রবলেমটা কি বুঝতে পারছেন আপনারা? স্ট্রাকচার কি আপনাদের মাথায় আছে? স্ট্রাকচার কি জিনিস? জি স্যার। তারপরে আমি একটু যদি মাথায় যদি আসে তারপরে আমি একটু বলি। স্ট্রাকচার মূলত হচ্ছে যেমন এই যেমন ফাইল টেবিল নামে যদি স্ট্রাকচার ডিক্লেয়ার করি, তার মানে স্ট্রাকচার হচ্ছে এরকম একটা বড় একটা ভেরিয়েবল বা বড় একটা ব্লক, তার ভিতরে কি কি জিনিস থাকবে, এই যে নেম থাকবে, এসবি থাকবে এবং এনওবি। তার মানে ক্যারেক্টার টাইপের আমি টাইপ বলতেছি না, তার মানে এখানে নেম থাকবে, এখানে এসবি থাকবে, আছে এনওবি থাকবে। তার মানে একটা বড় ভেরিয়েবলের মধ্যে তিনটে ছোট ভেরিয়েবল। এবং এইটার এই FT30 মানে হচ্ছে এখানে এইরকম ভাবে যে এইরকম আছে না, এরকম 30টা পর্যন্ত সর্বোচ্চ তৈরি করা যাবে। মানে এখানে আরেকটা এরকম বড় ব্লক, এরকম ভাবে 30টা ব্লক তৈরি করা যাবে। তার মানে এখানে কি হচ্ছে, এটা একটা স্ট্রাকচারের অ্যারে হয়ে যাচ্ছে।
আপনি যদি শুধু বড় ব্লকগুলো চিন্তা করেন, প্রত্যেকটা বড় ব্লকের মধ্যে সেম জিনিস থাকবে, নেম থাকবে, এসবি থাকবে, এনওবি থাকবে, নেম থাকবে, এসবি থাকবে, এনওবি থাকবে, এরকম 30টা ব্লকের মধ্যে যদি সেম থাকে এবং এটার একটা যদি অ্যারে ডিক্লেয়ার করি, তার মানে এই যে বড় অ্যারেটা আমি পাবো এটাকে আমি বলবো তখন কি স্ট্রাকচারের অ্যারে। তার মানে যদি আমি প্রথম যে অ্যারের মধ্যে যদি মান রাখতে যাই, মনে করেন আপনার যদি বলা হয় এফটি মনে করেন 0, অর্থাৎ এই যদি এটা যদি এফটি আমাদের 0 ইন্ডেক্সিং হয়, তার মানে এফটি 0 এর মধ্যে আমি নেম রাখতে পারবো, সাপোজ আমি নেম রাখলাম এম, তারপর নাম্বার অফ স্টার্টিং ব্লক রাখতে পারবো, রাখলাম মনে করেন 1, তারপর নাম্বার অফ ব্লক রাখতে পারবো মনে করেন রাখলাম 4। ঠিক আছে, এখন পরবর্তীতে এরকম ভাবে আপনাদের পরবর্তীতে আরেকটা মনে করেন আমি ফাইলের নাম রাখবো, তাহলে আরেকটা ফাইল যখন রাখবো তখন এটা রাখবো কোথায়, আমি এফটি 1 এর মধ্যে, এফটি 1 এখানেও থাকবে এরকম ভাবে নেম, সাপোজের নাম দিলাম আমি কে। ঠিক আছে, যদি এখানে ক্যারেক্টার অ্যারে আপনি একাধিক মানে একটা স্ট্রিং আকারে নাম দিতে পারবেন, বাট আমি সিঙ্গেল ক্যারেক্টার দিলাম। এখানে থাকবে মনে করেন এসবি স্টার্টিং ব্লক, সাপোজ স্টার্টিং ব্লক শুরু হচ্ছে মনে করেন 8 থেকে, তারপর নাম্বার অফ ব্লক এনওবি, নাম্বার অফ ব্লক এখানে মনে করেন আছে 2। তাহলে সহজ কথা, আপনাকে যদি এখন আপনি এইগুলো ইনপুট দেওয়ার পর আপনি যদি দেখতে চান যে আমি এম নামক ফাইলটাকে দেখবো, এম নামক ফাইলকে দেখবো মানে আপনি ইনপুট দিয়েছেন এম, তাহলে সে যখন করবে কি যে প্রত্যেকটা এফটি 0 এবং এফটি 1 দুইটাই যেহেতু আছে, এই এফটি 0 সে প্রথমে নেমের সাথে মিলাবে যে আপনি যেটা ইনপুট দিচ্ছেন সেটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে সে কি করবে, আপনাকে এই এম নামক ফাইলটা যে যে ব্লকে আছে সেটা আউটপুট দিবে। যদি না মিলে সে পরেরটার সাথে যাবে, পরেরটার সে নেমের সাথে মিলাবে যে মিলছে কিনা। না মিললে সে কে, মনে করেন আপনি সাপোজ এখানে ইনপুট আছে কে, তাহলে প্রথমে যখন আপনি এইটার সাথে মিলাবেন দেখবেন যে এখানে আছে ফাইল নেম এম, এখানে আছে কে, তাহলে কি মিলবে? মিলবে না। না মিললে সে কি করবে, সে এফটি 1 এর সাথে যাবে, এফটি 1 এর সাথে যখন চেক করবে তখন দেখবে এটার সাথে মিলে যাচ্ছে। মিলে গেলে এখন আপনার কাজ হচ্ছে, আপনি কে ফাইল মিলে গেছে, এখন আপনার কাজ হচ্ছে যে এটা কোন কোন ব্লকে জমা আছে। আমি দেখতেছি কে এর ফাইলটা ইনপুট দিছিলাম কি 2টা লেন্থ আর জমা স্টার্টিং হচ্ছে কত 8, তার মানে সে 8 এবং 9 জমা আছে। তার মানে আপনি 8 থেকে শুরু করবেন এবং এক এক করে বাড়াতে থাকবেন। কতবার বাড়াবেন, এই নাম্বার অফ এনওবি, নাম্বার অফ মানে ব্লক যদি 2 হয় তাহলে আপনি এই 8 থেকে শুরু করে 2 বার বাড়াবেন, তার মানে 8 একবার যাবে 9। আর যদি এখানে নাম্বার অফ ব্লক মনে করেন 4 হইতো তাহলে আপনি এটাকে 4 বার বাড়াইতেন, তার মানে 8 বাড়াইতেন একবার, 9 9 এর পর একবার বাড়াবেন 10, 10 এর পরে একবার বাড়াবেন 11, এরকম ভাবে বাড়ালে আপনি পেয়ে যাবেন 4টা লোকেশন, যেহেতু কন্টিনিউয়াস অ্যালোকেশন, তাই না? বুঝতে পারছেন? তাহলে এই কাজটাই দেখেন, আমি যে কাজটা আপনাকে গ্রাফের মাধ্যমে দেখালাম এই কাজটাই করছি। তাহলে এটা আমি অ্যারের একটা স্ট্রাকচার আগে তৈরি করে নিছি, স্ট্রাকচারের নাম হচ্ছে ফাইল টেবল, এবং এর ইনপুট নেওয়ার জন্য অ্যারে ডিক্লেয়ার করছি এফটি। তার মানে আপনারা প্রথমেই এখন তাহলে ইনপুট দিতে হবে যে আপনি কয়টা ফাইল ইনপুট নেবেন। মনে করেন আপনি নেবেন 2টা ফাইল, তার মানে আপনার এন এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2টা যদি ফাইল নেন তাহলে আপনাকে 2 বার ফর লুপ ঘুরাইতে হবে। এই যে ফর লুপ ঘুরাইলাম, এবং প্রত্যেক ফর লুপে আপনি কি নেবেন, ফাইলের নাম ইনপুট নেবেন, স্টার্টিং ব্লক নেবেন, নাম্বার অফ ব্লক ইনপুট নেবেন। দেখেন আমি তাই করছি। তাহলে প্রথমবার যখন ফাইলের নাম দিচ্ছি বলা আছে ইন্টার দ্য ফাইল নেম, ফাইল নেম যখন দিচ্ছেন আই এর মান কিন্তু এখন 0 আছে, দেখেন আই এর মান 0 আছে, 0 এর সাথে সে ডট নেম, আমরা তো স্ট্রাকচারে কিভাবে ইনপুট নেয় জানি, তার মানে এখানে হচ্ছে যে এই পজিশনটা হবে 0, সরি, তার মানে এখানে প্রথমবার যখন যাবে আই এর মান হবে এখানে আসলে 0, আই এর মান হবে এখানে 0, তার মানে ফাইলের মান আছে ft0.name, এখানেও হবে এরকম ভাবে 0, তার মানে ft0.starting-block, তারপরে এখানে হবে 0, তার মানে ft0.nob, তার মানে আপনি যে প্রথমবার আমরা ফাইলের নাম নিয়েছিলাম এম, স্টার্টিং ব্লক যা দিয়েছিলাম এবং এনওবি যা দিয়েছিলাম সবগুলো চলে গেছে। এরপর আবার যখন আই এর মান বের হবে 1 আর এন এর মান যেহেতু 2 আছে তার মানে ফর লুপ আবারও 2, পরে আবার যখন মান দিবেন তার মানে এখন এই জায়গাগুলোতে চলে আসবে 1, এই জায়গাগুলোতে সবগুলোতে চলে আসবে আমাদের এখানে 1, তাই কিনা? এরকম ভাবে মান, কারণ এরকম ভাবে যতটা আপনি ফাইল ইনপুট দিবেন মান নিবেন। এর পরের কাজ হচ্ছে আমাদের ফাইলকে সার্চ করা। আমি কোনো মান কারণ আউটপুট দেখতেছি, তাহলে বলা হচ্ছে যে ইন্টার দা ফাইল নেম টু বি সার্চ, সেটার নাম আপনি স্ট্রিং নামক এস নামক ভেরিয়েবলের মধ্যে নিলাম, মনে করে নিছি। নেওয়ার পর এখন আমি যদি ফাইলকে সার্চ করতে যাই তাহলে আমাদের টোটাল ফাইল যতটা আছে ততবারই তো সবগুলোকে সার্চ করতে হবে। তাহলে একটা ফর লুপ চালাই দিলাম, আই এর মান 0 থেকে n পর্যন্ত যাবে। এই যে আমি এখানে চেক করতেছি ইফ স্ট্রিং স্টার কপি এই এস এবং ওই যে ফাইল পয়েন্টার যেটা ছিল তার নেম স্ট্রাকচারের ft0 হলে আই এর মান 0 হলে ft0.name, 1 হলে 1.name, 2 হলে 2.name, এই দুটার পার্থক্য বলতেছে সমান 0 কিনা। আর স্ট্রিং
str কম্পারিজন কিভাবে কাজ করে আমরা জানি যে str কম্পারিজন করে কি, এই যে s নামক স্ট্রিং এর মধ্যে যে নাম আছে আর এইটার মধ্যে যে নাম আছে সবগুলোকে সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করবে। যদি সবগুলো মিলে যায় তাহলে তার এই ডিফারেন্স, সে দুইটার কি করে আস্কি ভ্যালুর ডিফারেন্স বের করে। তাহলে সবগুলো দুইটা নাম যদি মিলে যায় তাহলে আস্কি ভ্যালুর ডিফারেন্স কত হবে? 0 হবে, একটা থেকে আরেকটা বিয়োগ করলে। কারণ মনে করেন আপনি ফাইলের নাম দিয়েছেন m, এখানেও আছে m, তাহলে এস এর মধ্যেও আছে এম আর এটার মধ্যেও আছে এম, তাহলে দুইটার আস্কি ভ্যালু তো এম এর সেম, তাহলে দুইটা যদি বিয়োগ করেন আউটপুট কত হবে? 0। তাহলে এই 0 মানে আউটপুট আপনার মিলে যাবে, তার মানে আপনি ফাইলটা পেয়ে গেছেন। আবার যদি মনে করেন ফাইল না পেয়ে থাকেন তাহলে আপনার কি হবে? খুঁজতে 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 একসময় আই এর মান আপনি কি এন পর্যন্ত হয়ে যাবে, এখান থেকে লেস দেন এন পর্যন্ত যাবে। আপনি এন এর মান 2 দিলে দুইটা ইনপুট, বাট যখন 0 আর 1 এর জন্য কাজ করবে। কিন্তু আপনি যদি আই এর মান আবার বেড়ে যদি কখনো 2 হয়ে যায় তার মানে আপনার সবগুলো খুঁজে ফেলছেন, আপনি ফাইল পান নাই। তার মানে যদি কখনো আই এর মান এন এর সমান হয় তখন এই যে ফাইল নট ফাউন্ড, ঠিক আছে, এটা দিবেন। আর যদি এই দুইটার যে কোনো একটাও যদি না হয় তার মানে আপনি ফাইলটা খুঁজে পেয়েছেন। ফাইল যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনি ফাইলের আউটপুট দিবেন কি, এটা এখানে যে ফাইল নেমটা ইনপুট দিয়েছেন, এরপর ফাইলের স্টার্টিং ব্লক দিয়েছেন, এরপর ওই নাম্বার অফ ব্লক ইনপুট দিবেন, এরপর ফর লুপ চালাবেন। ওই যে বলছিলাম স্টার্টিং ব্লক থেকে এক এক করে বাড়াবেন, এই যে একটা ফর লুপ চালাই দিচ্ছেন, যে এর মান 0 থেকে শুরু হবে, যাবে কত নাম্বার অফ ব্লক পর্যন্ত যাবে, আর প্রিন্ট দিবে কি যে এর সাথে সবসময় এর সাথে এক যোগ করে করে নাম্বার অফ ওই যে আপনাদের ফাইল পয়েন্টের যে স্টার্টিং ব্লকের সাথে জে এর মান, তাহলে জে এর মান কত পর্যন্ত যাবে? নাম্বার অফ ব্লক। তা আপনার নাম্বার অফ ব্লক যদি আপনার 4 হয় আর স্টার্টিং ব্লক যদি আপনার মনে করেন 8 হয় তাহলে প্রথমবার সে জে এর মান 0, তার মানে প্রথমবার সে 8 প্রিন্ট দিবে। তারপরে যখন যাবে সে প্রিন্ট দিবে জে এর মান 1 বেড়ে যাবে, তার মানে 8 আর 1 9 হয়ে যাবে। পরে আবার যখন যাবে জে এর মান বেড়ে হবে 2, তার মানে 8 আর 2 10 হবে। পরে আবার যখন বেড়ে যাবে জে এর মান হবে 3, তার মানে 8 আর 3 হবে 11, তার মানে 8 9 10 11 এই 4টা লোকেশন সে প্রিন্ট। আপনাদের একটা আমি রান করে দেখি, তা নাহলে আপনারা বুঝবেন না। বলতেছি ইন্টার দ্য নাম্বার অফ ফাইলস, কয়টা ফাইল ইনপুট নেবেন? মনে করেন আমি নিব 2টা ফাইলই মনে করেন আগের মতো ইনপুট নিব, তাহলে বলতেছি ইন্টার দ্য ফাইল নেম 1, এক নাম্বার ফাইলের নাম দিতে হবে। আমি নাম দিলাম মনে করেন MAH, দিলাম মনে করেন MH। তারপর বলা আছে ইন্টার স্টার্টিং ব্লক অফ ফাইল 1, তাহলে আমি দিলাম মনে করেন 5 নাম্বার ব্লক। তারপর বলতেছে ফাইল 1 এর নাম্বার অফ ব্লকস কয়টা? আমি দিলাম 3টা। এটা গেল এই প্রথম লোকেশনটা গেছে কি 1 নাম্বার ফাইলের জন্য। এখন আবার বলতেছে 2 নাম্বার ফাইলের নাম কি, যেহেতু 2টা ফাইল ইনপুট দেবো 2 নাম্বার ফাইলের নাম দিলাম মনে করেন HH। আর ইন্টার স্টার্টিং ব্লক, তাহলে স্টার্টিং ব্লক দিলাম আমি মনে করেন 9 থেকে শুরু হয়েছে এটা। আর নাম্বার অফ ব্লকস দিলাম আমি মনে করেন 5টা, ঠিক আছে। তাহলে দেখেন আউটপুটে কি আসে, বলতেছে ইন্টার দা ফাইল নেম টু বি সার্চ, আপনি কোন ফাইলটাকে সার্চ করতে যাচ্ছেন। সাপোজ আমি সার্চ করলাম মনে করেন HH, তাহলে HH ফাইলকে যদি সার্চ করি এই ফাইলটা কিন্তু অলরেডি আমার ডাটার মধ্যে আছে, কারণ আমি একটু আগে ইনপুট দিছি। এবং স্টার্টিং ব্লক ছিল কত 9 আর নাম্বার অফ ব্লক ছিল 5, তার মানে 9 10 11 12 13, 9 থেকে 13 পর্যন্ত 5টা লোকেশন দেখানোর কথা। দেখেন এই দেখাচ্ছে, এই যে ফাইল নেম হচ্ছে HH, স্টার্টিং ব্লক 9 আর নাম্বার অফ ব্লক হচ্ছে কত 9, সরি নাম্বার অফ ব্লক হচ্ছে 5, আর ব্লক অকুপাইড কোন কোন ব্লক সে অকুপাইড করছে সেটা এখানে দেখাচ্ছে। এই যে 9 10 11 12 13, 5টা ব্লক অকুপাইড করছে, এটা হচ্ছে নাম্বার অফ ব্লক, এই যে নাম্বার অফ ব্লক, আর এটা হচ্ছে স্টার্টিং ব্লক, এটা হচ্ছে ফাইল নেম। বুঝতে পারছেন কি আপনারা? আচ্ছা, স্ক্রিনে অনেকে দেখে নাও বুঝতে পারেন, বাট বাসায় একবার একটু দেখলে বুঝবেন আশা করি। এখানে কিছুই না, জাস্ট একটা স্ট্রাকচার ইউজ করা হয়েছে, আর কিছু ইউজ করা হয়নি, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আরো আমাদের 2টা ফাইল অ্যালোকেশন মেথড আছে, একটা হচ্ছে লিঙ্ক অ্যালোকেশন, একটা হচ্ছে ইনডেক্সড অ্যালোকেশন। তাহলে লিঙ্ক অ্যালোকেশনের ক্ষেত্রে আমাদের কি ইনপুট দিতে হবে? লিঙ্ক অ্যালোকেশনটা যদি আমরা একটু দেখি, লিঙ্ক অ্যালোকেশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে এরকম ইনপুট দিতে হয়, অর্থাৎ আপনাকে একটা ফাইলে ইনপুট দিতে হবে, নাম ইনপুট দিতে হবে, স্টার্টিং ব্লক দিতে হবে আর এন্ডিং ব্লক দিতে হবে। আর এখানে প্রত্যেকটা ব্লকের সাথেই সে স্টার্টিং ব্লকের সাথেই আবার সে দেখে নেয় যে স্টার্টিং ব্লক 9, তার মানে সে 9 এ প্রথমে যাবে, 9 এর পরে কোথায় যাবে এটা আবার ওই 9 নাম্বার ব্লকে গিয়ে বলা আছে। তো আপনাদের এটার যদি ফাইল আমরা যদি ইনপুট নেই, এটার এরকম একটা স্যাম্পল ইনপুট হতে পারে। আপনাকে বলা হয়তো বা ইন্টার দ্য নাম্বার অফ ফাইলস, আপনি দিলেন মনে করেন 2, তারপর মনে করেন যে ফাইলের নাম দিলেন A, এটার স্টার্টিং ব্লক দিলেন এত, এবং এখানে আপনার যেহেতু ওই ব্লক নাম্বার যদি স্ক্যাটার থাকবে কনফিগারেশন, না আপনাকে ব্লক নাম্বারগুলো ইনপুট দিয়ে দিতে হবে। আপনি মনে করেন 1 নাম্বার ফাইলে 4টা ফাইলে, একটা আছে 12-তে, একটা 23-এ, একটা 9-এ, একটা 4-এ আছে। ঠিক 2 নাম্বার ফাইলের নাম দিলেন আপনি G ইনপুট, ফাইল নাম্বার অফ ব্লক দিলেন 5 ইনপুট, এবং এই ব্লকগুলো কোথায় কোথায় আছে
80 আছে, 77 আছে, 65 আছে, 55 আছে, মনে করেন 44 আছে। এরপর আপনি যদি জি ফাইলটাকে সার্চ করতে চান, তার মানে যে এই ফাইলটাকে সার্চ করতে চান, তাহলে সে দেখাবে যে কোন কোন লোকেশনে আছে। এটা আবার খুবই সহজ, এখানে কোনো কিছুই করা লাগবে না, জাস্ট স্টোর করবেন একটা স্ট্রাকচারের মধ্যে আর আউটপুট দিবেন। তার মানে আপনাকে দেখাচ্ছে যে প্রথমে 88, তারপর যাবে 77, তারপর 66, তারপর লোকেশন 55, তারপর লোকেশন 44। এটা ঠিক তেমনি ভাবে ইনডেক্স আউটপুটের ক্ষেত্রে একটা স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া আছে, আপনারা এই দুটো একটু বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ওকে, এর আসলে এরকম ভাবে স্ক্রিনের দিকে তাকাই বোঝাও সম্ভব না, কনসেন্ট্রেশন দেওয়া সম্ভব না। আপনারা যতই জি স্যার বলেন, এটা বাসায় গিয়ে আপনারা আরেকবার না দেখলে আপনারা বুঝবেন না। যদি নাও বুঝে থাকেন, যদি কোথাও প্রবলেমও থাকে, এটা এখন বুঝবেন না, একটু দেখতে হবে, ঠিক আছে? এই জন্য বলতেছি আপনারা এই ল্যাবের প্রবলেম গুলো বাসায় দেখেন। কারো যদি কোনো ল্যাবেও প্রবলেম থাকে, কোথাও বুঝতে সমস্যা হয়, ওই যে থিওরি ক্লাসের মতো ল্যাবেরও আমরা একটা রিক্যাপ ক্লাস নিব, সেখানে আমরা ডিসকাস করবো এসব, ঠিক আছে? আচ্ছা, আপনাদের বুঝতে পারছি, আপনাদের মাথা গরম হয়ে গেছে সকাল থেকে ক্লাস করে, আমি আর নিচ্ছি না ক্লাস। এরপরে আপনাদের, তার মানে আপনাদের এই যে দুইটা থেকে আমি দুইটা করে প্রবলেম দেখাই দিলাম, আপনাদের বাসায় এখান থেকে করতে হবে স্ক্যান, আমি সেটা আলাদা করে লিখে দিব অ্যাসাইনমেন্ট আকারে, আর এখান থেকে করবেন লুপ, আর এখান থেকে আপনারা ওই লিঙ্কড এবং ইনডেক্সড এই 4টা প্রবলেম, সাথে যদি অ্যাসাইনমেন্ট দিবে একটু বড় করে দিই, সাথে হচ্ছে যে আপনাদের এই যে আপনাদের সিমাফোর পড়ানো হয়েছিল, যে রাইট এ সি প্রোগ্রাম টু সিমুলেট প্রসেসর কনজিউমার প্রবলেম ইউজিং সিমাফোর, এটা আমি আপনাদের বুঝাইতে চাইছিলাম এখন, বাট আপনারা মাথা গরম আছে, আপনারা এখন চাইলে বুঝতে পারবেন। আমার মনে হয় আমি এটা কোড সহ আপনাদের দিয়ে দিব, এটা বাসায় ট্রাই করেন, যদি না বুঝেন আমি আবার রিক্যাপ ক্লাস নেব, ঠিক আছে? আর সাথে ব্যাংকার অ্যালগরিদম, এই টোটাল 6টা প্রবলেমের উপরে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। তার মধ্যে আমি প্রোডিউসার কনজিউমারের কোড আপনাদের দিয়ে দিব, কোড দেখে যদি না বুঝেন সিমাফোরে কিভাবে ব্যবহার করতেছে, যদি সহজ কোড না বুঝেন, তারপরে আমাকে বলেন, আমি আরেকদিন ক্লাস নিব আরেকটা, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি আপনাদের সবাই খুব ক্লান্ত, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আজকে আর বেশি কন্টিনিউ না করি, তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ বলেন স্যার। বলেন স্যার, একটা এক্সাম হওয়ার কথা ছিল স্যার আজকে। হ্যাঁ, এটা কখন দিবেন বলেন? স্যার কালকে দেই স্যার, আমাদের চেয়ার অসুস্থ স্যার, জ্বর, আর আমার স্যার কারেন্ট কাল বারবার চলে যাচ্ছে স্যার। সবাই কি বলেন? অনেকেরই স্যার কারেন্টের সমস্যা আছে স্যার। যদি সমস্যা সবারই থাকে তাহলে ঈদের পরে দিয়ে দেন স্যার। না, ঈদের পরে শিডিউল আছে, ঈদের পরে না স্যার। ঈদের ভাই পরে আজকে রাতে দেন স্যার। রাতে দেন, রাত 8টায় 10টায়, সমস্যা নেই। রাতে দেই স্যার। রাত 7:30টায় দেন, তাহলে 7:30টায় দেন, ঠিক আছে? অনেকের বাসায় নেট থাকে না, একটু বাইরে যেতে হয় না। 7:30টায় স্যার। জি স্যার, ঠিক আছে ঠিক আছে, আজকে সন্ধ্যা 7:30টায় স্যার, এটাই বেস্ট হবে। সন্ধ্যা 7:30টায় দিবেন। আমি বলি স্যার কারো না কারো তো স্যার সমস্যা থাকে, সমস্যা থাকবে, এইজন্য আমি কমনলি একটা টাইম বলতেছি। স্যার টাইম আপনার টাইম চেঞ্জ ফিক্স করার স্যার এখানে কথা আছে স্যার, অনেকে হচ্ছে রাতেও এঙ্গেজ আছে, তো এক্সামের টাইম দেখে কিন্তু অনেকে টাইমিং করে রাখে যখন সময়। আচ্ছা, আগে টাইম কয়টা জানি দেওয়া ছিল আপনাদের? লাঞ্চের পর স্যার। এখন দিয়ে দেন স্যার। লাঞ্চের পর দেওয়া ছিল, ঠিক আছে? আপনারা লাঞ্চের পর, আপনারা যেহেতু শুক্রবার নামাজ পড়ে আসতে দেরি হবে, আপনারা 3টা থেকে দেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার, এটাই ভালো হবে স্যার। 3টা থেকে, ঠিক আছে স্যার। সিটি 3টা থেকে 15 মিনিটের জন্য জাস্ট এমসিকিউ, আপনারা শুধু ক্লিক করে চলে যাবেন, তবে জাস্ট 3টায় শুরু হবে। হ্যাঁ, আর আপনাদের জুমে আসতে হবে না, আপনারা ওই যে গুগল যে লিংক আছে আপনাদের গুগল ক্লাসে গেলেই ওখানে দেখবেন যে সিটি 1 নামে অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনারা জাস্ট আপনাদের স্টুডেন্ট আইডি দিতে হবে, দিয়ে আপনারা নেক্সট করে চলে যাবেন, ঠিক আছে? স্যার। স্যার টাইমটা একটু বাড়াই দেন স্যার, একটু 5 মিনিট টাইমটা বাড়াই দিলে ভালো হতো স্যার। না, টাইম আপনারা যথেষ্ট পাবেন, এখানে শুধু আপনার ক্লিক করার কোনো কাজ নাই আপনাদের। যারা মোবাইলে একটু নেটের স্পিড আছে, লোড হইতে সমস্যা হয়, তাদের আমি সেরকম ভাবে টাইম দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে জাস্ট 3টায় আপনারা আপনাদের কমন গ্রুপে একটু দিয়ে দিন, অনেকে হয়তো ক্লাস মিস করতে পারে, ক্লাস টেস্ট যাতে মিস না করে, ঠিক আছে? স্যার গত সেমিস্টারের ওই মার্কটা একটু দিতে চাইছিলেন। আপনাদের তো মনে থাকে না, আপনাদের যখন ক্লাসে বলেন মনে থাকে, পর ভুলে যান। আমি দিয়ে দিচ্ছি, আপনি এখনই আপনাদের সিআর কে মেইল করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আপনি এখন দেখাই দিলে ভালো হয় স্যার। না দিয়ে দিচ্ছে তো, থাক, সমস্যা নেই, দিয়ে দিন। ঠিক আছে। হ্যাঁ।